পর্যায়ে রাজ্জাকি ভাইকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে আমি পরে আসবো, রাষ্ট্রপতির বিষয় নিয়ে কথা বলার আছে। রাজ্জাকি ভাই, আমরা গতকালকেও দেখেছি, আজকেও দেখলাম যে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিঙ্কনকে আদালত চত্বর থেকে গ্রেফতার করেছে মহানগর কোতোয়ালি থানা পুলিশ। দুপুর 12টার দিকে নিজ চেম্বার থেকে তাকে গ্রেফতার করে আদালতের সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুরকে কেন্দ্র করে গতকাল আদালত বর্জনের এক পর্যায়ে বিকেলে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত চত্বরে ঢুকে এজলাস ভাঙচুর করেন কিছু বিএনপিপন্থী আইনজীবী। আদালতের ভিডিও ফুটেজে আইনজীবী সমিতির সভাপতি লিঙ্কনকেও দেখা গেছে। এটি গণমাধ্যমের একটি খবর, আপনারা নিশ্চয়ই জানেন এই বিষয়টি। এই জামিন কে পাবে আর কে পাবে না সেই বিষয় নিয়ে আলোচনা চলছে, জামিনযোগ্য আর জামিনযোগ্য কে না। ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক। শুনেন, জামিনটা তো কোর্টের অ্যাবসলিউটলি ডিসক্রিশনারি পাওয়ার। কোর্ট ডিসাইড করবে। জামিনের কতগুলো প্রিন্সিপাল দেওয়া আছে যে কী কী কারণে আপনি জামিন দিতে পারেন না, কী কী বিষয়ে নিশ্চিত হইলে কিংবা কী কী বিষয়ে কোর্ট আশ্বস্ত হইলে, কী কী বিষয়ে কোর্ট আস্থা আনলে আসামির উপর জামিন দিতে পারে। এখন এই যে একটু আগে সরার ভাই বলল যে এখন আইসিটির বিচারের কি হবে, বললো যে সরকারের সিদ্ধান্তের উপর। এই যে সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে এই যে আমাদের ভিতরে এটা ঢুকেছে, এটা আমাদের জন্য ক্ষতির কারণ। এটা তো ঢোকার কথা ছিল না, কিন্তু আলটিমেটলি তো ঢুকছে। এখন মনে করেন যারা টপে বসে আছে, সরকার সরকার বলতে সরকারের দায়িত্বে নিয়োজিত যারা, যেমন যখনই আপনি সরকারের কোনো দায়িত্বে ঢুকলেন, আপনি সাংঘাতিক প্রোটেকশনের মধ্যে ঢুকলেন, ইউ আর সেফ। যেমন যখন পুলিশের আইজিপি যিনি হয়ে যান, হি ইজ সেফ। পুলিশের এসপি, হি ইজ সেফ। আর্মি অফিসার, হি ইজ সেফ। আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, নট সেফ। আমি যদি কালকে প্রধানমন্ত্রীর একটা উপদেশ হয়ে যায়, আই এম সেফ, কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যখনই একটা রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে যাচ্ছেন, ইউ আর ওয়েল প্রোটেক্টেড। এখন আসেন, আওয়ামী লীগের প্রতি একটু শিথিল মনে হচ্ছে সব কিছু, এবং আওয়ামী লীগ মনে করতেছে এই সরকার আসার পর যে তাদের সহায়ক সরকার ক্ষমতায় আসছে, যার ফলে ওখান থেকে জামিন হচ্ছে। এখন জামিন হওয়ার পর যে প্রতিক্রিয়া দেখাইছে, এজলাস ভাঙচুর করছে, সেটা সাপোর্ট করতে প্রশ্নই ওঠে না। কিন্তু তার ক্রোধটা কোথায়? কারণ যারা সিদ্ধান্ত নিয়ে শিথিল করলো আওয়ামী লীগের জন্য, দে আর অল অফ দেম আর ওয়েল প্রোটেক্টেড। কিন্তু সে জামিন পেয়ে ওই লোক থাকবে মাঠে, লড়াই হবে মাঠের অন্য বিএনপির লোকের সাথে, দে আর নট ওয়েল প্রোটেক্টেড। এখন আসতে পারেন, বিএনপি তো সরকার ক্ষমতায়, বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও বিএনপির মাঠকর্মী যদি আওয়ামী লীগের মাঠকর্মী প্যারালালি থাকে মাঠে, খুব বেশি শক্তিশালী নয় ইন প্রেজেন্স অফ আওয়ামী লীগ। কারণ এটা আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের 15 বছর 16 বছরের সাজানো প্রশাসন, সব কিছুর ভিতরে তারা। সুতরাং এই জন্য তাদের একটা চিন্তার কারণ, তাই তারা এক্সাইটেড হয়ে করছে। অফকোর্স আমি কোনোভাবে এটা সমর্থন করি না যে সে আদালতে ভাঙচুর হবে। জামিন দিছে, বিরোধিতা করলে উচ্চ আদালতে যাও, এক। দুই, তোমরা তোমাদের যারা সরকারে আছে, টপ লেভেলের নেতা, মন্ত্রী, এমপি, তাদের সাথে গিয়ে বসো, যে তাদেরকে যে প্রিভিলেজ দিচ্ছেন এবং কোর্ট যে তাদের জামিন পাচ্ছে, তাতে কিন্তু মাঠে আমরা ধরাশায়ী হব। মেন কিন্তু আতঙ্ক থেকে। আপনি যদি ভাবেন একটা জিনিস, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, তারপরে যখন আওয়ামী লীগ যে সমস্ত জায়গাগুলায় চাঁদাবাজি করতো, যে জায়গাগুলায়, সেই জায়গায় তো 5 তারিখে তারা চলে গেল, যাওয়ার পর সেই জায়গাগুলো তো খালি নাই। এখন কালকে যদি আওয়ামী লীগ মাঠে আসতে পারে, আপনি চাঁদাবাজি করেন, যা কিছু করেন, শেল্টার দেওয়ার জায়গা হলো প্রশাসন। সেই প্রশাসন যদি অ্যাবসলিউটলি 11 দলীয় জোটের বিরুদ্ধে থাকতে পারে, এনসিপি জামাত বিরোধী থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির বেলায় কিন্তু আওয়ামী লীগের প্রশাসন এবং বিএনপি ক্ষমতায় আছে। আপনি দুইটা যদি মিলান, তাইলে পরে আওয়ামী লীগের যদি মাঠে নেমে আসে, সেটা যে বিএনপির জন্য সুখকর নয় যারা প্রোটেকশনে নাই। কিন্তু যারা ভিতরে প্রোটেকশনে আছে, মন্ত্রী, এমপি টেমপি হয়ে আছেন, দে আর ওয়েল সিকিউরড। এখানেই যন্ত্রণাটা ওইখানে। কারণ 5ই আগস্টের পরে যেহেতু ওই জায়গাগুলো খালি ছিল না, সেই জায়গাগুলো ভরাট করছে কারা, সুতরাং একটা লড়াই সামনে আসতে পারে। সুতরাং এই চিন্তা করে তারা হয়তো চিন্তিত। সুতরাং এইটা আমার কাছে মনে হয় টপ লেভেলের, মানে তাদের নেতাদের সাথে আলাপ করা উচিত। আর আইনি প্রসিডিউরেরও, জামিন তুমি মানো না, ওকে, হায়ার কোর্টে যাও, যাতে তার জামিন বাতিল হয়, সেটা অন্য কথা। জি, আমি ব্যারিস্টার সরওয়ার হোসেনের কাছে আসতেছি। সরওয়ার ভাই, আর্মির কথা নিয়ে আমরা বলছিলাম, রাষ্ট্রপতির বিষয়টি আপনি কথা বলতে চাচ্ছিলেন। আমরা দেখলাম যে রাষ্ট্রপতি হঠাৎ করেই সাক্ষাৎকার দিলেন এবং তার সাক্ষাৎকারের প্রতি ব্যাপক একটি রিয়াকশন দেখলাম আমরা সর্বশেষ জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হলো যে তারই সাক্ষাৎকার অগ্রহণযোগ্য। আপনার কাছে কি মনে হয়, হঠাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকার এবং সেই বিষয় নিয়ে এত আলোচনা, কি বিষয় এটার পেছনে আসলে? এটাও এই খেলার অংশ হিসেবে এই সাক্ষাৎকার। সবকিছুর মধ্যে খেলা, খেলারাম খেলে যা। উনি এতদিন চুপ ছিল, তবে ওনার এই সাক্ষাৎকারের ভিতর থেকে 2-3টে সত্য যেটা আমরা জানতাম প্রাইভেটলি, সেটা এখন ওনার মুখ থেকে আমরা শুনলাম। সেটা কি, যে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য কে কে কাজ করেছে। হ্যাঁ, তাকে বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছে, আর সশস্ত্র বাহিনী ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছে, আর ইন্ডিয়া এবং আওয়ামী লীগ তো আছেই।
কারণ ফার্স্ট অফ অল ওনার সম্বন্ধে অনেক কথা আমরা বলেছি যে তার মতো যে তার যে ক্যারেক্টার, তার যে অ্যান্টিসিডেন্ট ব্যাকগ্রাউন্ডস, এই ব্যাকগ্রাউন্ডে একজনের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়। আওয়ামী লীগ কেন বানাইছে? কারণ আওয়ামী লীগ ধরাকে সরাজ্ঞান করেছিল, তুচ্ছতাচ্ছিল্য, যে জায়গায় সালাম নিত, সেই রকম একটা কোশ্চেনেবল ক্যারেক্টার ওনার ইসলামী ব্যাংক এবং দুর্নীতি দমনে থাকাকালীন এটা হওয়া উচিত ছিল না। কিন্তু আওয়ামী লীগ দেখিয়েছে যে রাষ্ট্র ব্যবস্থাপনাকে কত তুচ্ছতাচ্ছিল্য করা যায়, যাকে খুশি প্রেসিডেন্ট বানানো যায়, সেই উদাহরণ তারা সৃষ্টি করেছে। হ্যাঁ, উনি গেছে সালাম করতে, যাই প্রেসিডেন্ট হয়ে চলে আসছে। তো এইটা দেশের জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ। হাউএভার উনি যদি প্রেসিডেন্ট হয়েছে, দ্যাট ইজ এ ইনস্টিটিউশন। এখন 5ই আগস্টের পরে এই প্রেসিডেন্ট থাকবে কি থাকবে না, এইটা নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এই প্রেসিডেন্ট থাকা উচিত ছিল না। আপনি এই প্রেসিডেন্ট তো এই যে ক্রিয়েটার আওয়ামী লীগ ক্রিয়েট করেছে, শুধু আওয়ামী লীগের প্রতি সে লয়াল থাকবে, মরার পরও লয়াল থাকবে। এই সাংবিধানিক যারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য কাজ করেছে, প্রকারান্তরে তারা যে জন আকাঙ্ক্ষা, যে অভ্যুত্থান, যে স্যাক্রিফাইস, সেইটার উপরে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য এবং অবজ্ঞা করা হয়েছে। এখনই দেখবেন এটা সামনে আসবে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পপুলারিটি ধরে রাখা এত সোজা না। দেখবেন আওয়ামী লীগ কিন্তু, এই বিএনপি কিন্তু এখনই কিন্তু মানে জনসমর্থন কমতে থাকবে। তারেক সাহেব ব্যক্তিগতভাবে অনেক ভালো উদাহরণ সৃষ্টি করছেন। উনি 9টার সময় অফিসে যাচ্ছেন, আই অ্যাপ্রিসিয়েট। উনি রাস্তা বন্ধ না করে চলে, আই অ্যাপ্রিসিয়েট। কিন্তু ওনার এই বক্তব্যগুলো নির্মূল লেভেলে কতটুকু কার্যকরী হবে, মানুষের ভিতরে যদি এই ধারণা চলমান যায় যে আওয়ামী লীগ কর্তৃক নিয়োগকৃত প্রেসিডেন্টকে বসায় রাখার জন্য বিএনপি কাজ করছে এবং বিএনপি সুযোগ দিচ্ছে, এইটা বিএনপি সমালোচিত হবে, এখানে কোনো সন্দেহ নাই। সো উনি এক ধরনের সত্য প্রকাশ করছে। ওনার প্রফেসর ইউনূসের উপরে কে সবচেয়ে বেশি এগ্রিপ্ট? শেখ হাসিনা তাকে 8 তলায় লিফট ব্যতীত উঠিয়েছে, আদালতের খাঁচার ভিতরে ঢুকাইছে। তো এই প্রেসিডেন্ট তার ইন্টারভিউতে যে সেই ইউনূসের প্রতি ক্ষোভ ঝাড়বে, এটা তো অত্যন্ত স্বাভাবিক। ইউনূস যেটা তার জায়গা থেকে করছে, না ছিল সাংবিধানিক সরকার, না ছিল অসাংবিধানিক সরকার। সংবিধানও চলছে, অসাংবিধানিক কার্যক্রম, অলিখিত এক ধরনের সরকার চলছে, যেটাকে আপনি বলতে পারেন যে বিপ্লবী সরকার। অফিসিয়ালি হয় নাই। জন আকাঙ্ক্ষা, আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করি যদি বিপ্লবী সরকার হতো তাহলে এই জন আকাঙ্ক্ষাটা হয়তো ফুলফিল হতো। জন আকাঙ্ক্ষা ফুলফিল হয় নাই। আপনি এই যে সংবিধান, যেখানে কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই, যেখানে সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কুক্ষিগত হয়, সেইখানে যদি আপনি ফ্রেশতাও বসায় দেন যে পার্টি হেড, আপনার সরকারের প্রধান, এক্সিকিউটিভ হেড, সংসদের হেড, সবকিছু একই, অজান্তে, মনের অজান্তে সে স্বৈরাচারী হয়ে উঠতে পারে, তাহলে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল সেটা তো অত্যন্ত জেনুইন আকাঙ্ক্ষা। সেই জন্যই তো মানুষ এতগুলো জীবন দিল। তাহলে সেই আপনি যে সংবিধান স্বৈরাচারী সৃষ্টি করতে সহায়ক, সেই সংবিধান রেখে পরিবর্তন আপনি কি করে আনবেন? তারপরে হলো আপনার সংস্কারের জন্য তো আপনারা 88 লাখ টাকার খাওয়া দাওয়া করছেন, কেউ বলে 64 লাখ টাকা, সেটা আবার ডিফেন্স দেয়। তো যা খাইছেন তো খেয়েছেন, সেইখানে তো কিছু কিছু ব্যাপারে আপনারা একমত হয়েছেন, যেগুলোয় আপনি ডিসেন্টিং ওপিনিয়ন দিয়েছেন সেটা নিয়ে ডিবেট করে আপনি সিদ্ধান্ত নেবেন। আর যেগুলো এক হয়েছেন সেই অব্লিগেশনটা তো এখন বিএনপির ঘাড়ে আসবে, কারণ বিএনপি এখন সরকারে আসছে। তো আপনি যদি সেইখান থেকে সরে যান তাহলে তো মানুষ এখানে সমালোচনা করবে। আপনি যদি এখান থেকে 180 ডিগ্রি আপনি ইউটার্ন নেন, বিপরীতে চলে যান, তাহলে আপনি সমালোচিত হবেন এবং আপনার পপুলারিটি কমতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ হলো যে এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটাই ছিল সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। শুরু হয়েছে সেই বৈষম্য বিরোধী এরিয়া। আপনি সেইখানে কথা দিয়া এবং কোনো মন্ত্রী এটা বলা শুরু করছে যে গণভোটে আমরা রাজি হয়েছি ভোট আদায় করার জন্য। এটা ডাইরেক্ট প্রতারণা। আপনি জনগণের কাছে প্রমিস করে, জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে সেইখান থেকে সরে যাওয়া, এইটা মানুষ কিন্তু যে যার মতো বুঝে গেছে এবং এইটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে যে ভবিষ্যতে। সেই জন্য আমি বলছি যে এই যে তারা বললো যে আপনার থার্ড তফসিলে ওতের এইটা এনে তারপরে তারা ওত নেবে, সেকেন্ড ওত নেবে। তাহলে কথা থাকলো যে সংবিধান, সব কিছু সংবিধান দিয়ে কি হয়েছে? 1975 থেকে 89 পর্যন্ত তো নির্বাচন হয়নি, প্রেসিডেন্ট জিয়া তো ছিলেন ক্ষমতায়। এরশাদ তো 82 সাল থেকে 86 সাল পর্যন্ত নির্বাচন সংবিধান মেনে তো হয়। তারপর এই যে অন্তর্বর্তী সরকার, এইটাই আপনার সংবিধানে লেখা নাই, তাহলে এটা সাংবিধানিক সরকার ছিল না। সো দ্যাট ইজ দ্য উইশ অফ দ্য পিপল। মানুষের অভিপ্রায় হলো সর্বোচ্চ আইন। সেই ক্ষেত্রে এপিলেট ডিভিশনের জাজমেন্ট আছে, সেফটি অফ দ্য পিপল, সেফটি অফ দ্য কান্ট্রি ইজ দ্য হাইয়েস্ট ল। তো আপনি যদি এই পরিবর্তনগুলো না নেন তাহলে তো আবার সেই আন্দোলন হতে পারে। আন্দোলন হইলে তো সেফটি অফ দ্য স্টেট, সেফটি অফ দ্য পিপল উইল বি হ্যাম্পার্ড। তো মানুষের অভিপ্রায়টা তো আপনি মূল্য দিচ্ছেন না। সেই কারণে এই ইউটার্নটা কার বুদ্ধিতে নিছে
সেইটা কি নিজেদের বুদ্ধি না দেশের বাইরের বুদ্ধি, এইটা নিয়ে মানুষ বিভিন্ন জায়গায় আলোচনা করতেছে জি। যে এটা কি আপনার নিয়ন্ত্রণে আছে না অন্য কারো নিয়ন্ত্রণে হচ্ছে। অতএব আমি এখন মনে করি যে প্রেসিডেন্ট যে প্রফেসর ইউনূস সাহেবকে ডিফেম করবে, তাকে ইয়ে করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। উনি সুযোগ পাইলে ওর বিরুদ্ধে কথা বলবে, কারণ শেখ হাসিনা কিন্তু বুঝেছিল কখনো না কখনো ইউনূস সাহেবকে আবার ফেস করা লাগতে পারে, এবং যেখানে বাঘের ভয় সেইখানেই কিন্তু সন্দেহ হয়েছে। সেই ইউনূস সাহেবই কিন্তু ক্ষমতা আসছিল, যেভাবে হোক কিন্তু উনি আসছে। সে আসার পরে কিন্তু এই শেখ হাসিনার এখন বিচারে ফাঁসি হয়েছে। তার নিয়োগকৃত, তার পাপেট, তার হ্যান্সম্যান প্রেসিডেন্ট, তার এছাড়া ইন্টারভিউ দেওয়ার আর কিছু নাই। এইখানে যে সংবিধানের ব্যত্যয় ঘটাইছে, সেই ব্যত্যয় যে বিদেশ থেকে এসে ওনার সাথে দেখা করে নাই, এটা বহুত সরকার প্রদান করছে, অন্য সবাই করে না। কারণ যে প্রেসিডেন্টের দায়িত্ব হলো এই জানাজা পড়ার পড়া, তার কাছে প্রেসিডেন্ট এই বাংলাদেশের সংবিধানের ফল্টি সংবিধান, যে প্রেসিডেন্ট হলো প্রধানমন্ত্রীর আওতাধীন, এইটা পৃথিবীর কোথাও নাই। কারণ এই প্রধানমন্ত্রীর সুইট হুইলে প্রেসিডেন্ট চলে। তো আমি এখনো মনে করি যে জন আকাঙ্ক্ষা ছিল উনি প্রেসিডেন্ট পদটা ছেড়ে দিতেন, কিন্তু উনি থাকছেন, যার জন্য আমি মনে করি যে ওই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যদি না বিএনপি এটা আফোর্ড করে। জি, রাজ্জাকি ভাই, রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে আপনার বক্তব্য আমি জানতে চাই। ওনার সাথে তো একমত, যে বিষয়গুলো বলছে নৈতিক কারণেই তার চলে যাওয়া উচিত ছিল, বিকজ হি ওয়াজ দ্য পার্ট অফ দ্য আর্লিয়ার গভর্নমেন্ট। আগের সরকারের অংশ তো মঙ্গল গ্রহের ফেরেশতা না। আপনি যদি শেখ হাসিনার বৈশিষ্ট্য আমরা মিলাই, তা শেখ হাসিনা কাকে চুজ করবে? লাইক মাইন্ডেড। তা লাইক মাইন্ডেড চুজ করলে তো তার চলে যাওয়া উচিত ছিল নিজের থেকে। তারপরে উনি এখন অনেকগুলো কথা বলতেছেন যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য উনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, ইন্টারভিউতে আসছে, জীবন দেওয়ার জন্য তৈরি ছিলেন। আপনি আমাকে বলেন, আমি বেশি বিতর্কে যাব না, উনি অনেকগুলো জিনিস বলছে। আমি এখন সিম্পল যে জায়গাটায় যাব, আপনাকে প্রোটেকশন দিছে বিএনপি, আপনি বলছেন, ইন্টারভিউতেই বলছেন জি, বিএনপি মানে একটা রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল। তারপরে 3 বাহিনীর প্রধান আপনাকে শেল্টার দিছে। ইউ আর ওয়েল সিকিউরড। আপনি গল্প করলে তো হবে না, আপনি অ্যাবসোলুটলি সিকিউর ছিলেন। আপনি জানেন যে বাংলাদেশে সবাই সিকিউরিটি দেয় কে? আর্মি। তারেক রহমান সাহেব যখন ডিসেম্বর মাসে আসলো, তার সিকিউরিটি কে দিছে? আর্মি। আপনি ওয়েল সিকিউর ছিলেন। আপনি যে বক্তব্যগুলো এখন দিচ্ছেন সেগুলো যে আমরা গ্রহণ করার লজিক লাগবে। 2 নম্বর, আপনি বিদেশ যাইতে বাধা দিছে চিকিৎসা গেলে কি হইতো? আমার তো মনে হয় না কিছু হইতো। আপনি জাননি সেটা ভিন্ন কথা, আপনি গেলে আবার এসে বসতে পারবেন কিনা এই ছিল টেনশন হয়তো বা। তা না হলে যেই প্রোটেকশন আপনার ছিল তাতে আপনার যাওয়ায় বাধা দেওয়ার মনে হয় কিছু হয় নাই। কারণ ইউনূস সাহেব কোনোদিনই আপনার সাথে দেখা করে নাই, আপনি বলছেন বিদেশ সফর করে এসে দেখা করেন, তার মানে আপনার তো রিলেশন ছিলই না। তো রিলেশন না থাকলে তো আপনি এক ঘরে, সে এক ঘরে। ইউ আর ওয়েল প্রোটেক্টেড, আপনি ওয়েল প্রোটেক্টেড, আপনি নিজে বলছেন। তারপরে এখন আসেন, আপনি সংবিধানের জন্য জীবন দিতেন। কোথায় জীবন সেটা আমি একটা এক্সাম্পল দিই। 11ই নভেম্বর পত্রিকা প্রথম আলো, সেখানে মাহফুজ আলমের একটা ছবি দিয়ে বলতেছে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে 11ই নভেম্বর 2024। তারপর থেকে তো আপনি প্রোটেক্টেড, ওয়েল প্রোটেক্টেড। আপনি সংবিধানের 4 ক, আমি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলছি কথাটা, সরোয়ার ভাই জানে, ওনার সাথে আমার এখানে তো ওনার সাথে আমার লিগ্যাল বিতর্ক হচ্ছে না। সংবিধানের 4 কতে বলা আছে, জাস্ট একটু দেখেন পরে, জাতির উদ্দেশ্যে 4 কতে বলা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। উনি ইন্টারভিউতে বলছে ওনার ছবি সমস্ত মিশন থেকে তুলেছে, এখন নাই কেন? আপনি তো দরবার হলে আপনি তো 4 ক, এই সংবিধান তো আপনি মানতেছেন না। ইউ আর ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন বাই ইয়োর সেলফ। আপনি কেন সংবিধান ভায়োলেট করতেছেন? সুতরাং যে বৈশিষ্ট্যগুলো উনি বলল, এই সমস্ত কথায় কিচ্ছু আসা যায় না। উনি এখন সফট কর্নার চাচ্ছে, এখন ক্ষমতাসীন দলের সফট কর্নার। এটাকে বলা হয় যদি আপনার লোভ এমন জায়গায় চলে গেছে, আবার যদি থাকা যায়, আবার যদি থাকা যায়, এমন কিছু বয়ান দিচ্ছেন, বাকি টার্মটা যদি কন্টিনিউ করা যায়। পরিষ্কার দেখাই দিলাম হি ইজ ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন, কারণ সে ওয়েল প্রোটেক্টেড। উনি বলছেন ওনাকে বিএনপি প্রোটেকশন দিছে। আচ্ছা, বিএনপি প্রোটেকশন দেওয়ার মানে পাশাপাশি কিন্তু বিএনপি বিদেশে একটা অভিযোগও করে ফেললো, সেটা কিন্তু বিশাল অভিযোগ, যে জুলাই চেতনা নিয়ে আমরা বলছিলাম যে বিএনপির কারণে তাকে পদত্যাগ করানো যায় নাই, আমরা অ্যাডভান্স বলছিলাম। আজকে সে ইন্টারভিউ দিয়ে প্রমাণ করছে যে জুলাই যারা আন্দোলনকারী ছিল
তাদের বিপক্ষে এসে দাঁড়ায় বিএনপি আমাকে প্রোটেকশন দিছে, তাই আমি থাকতে পেরেছি। আর অন্যদিকে তো আর্মি 3 বাহিনীর কথা তিনি বললেনই। সুতরাং উনি যে জিনিসটা এস্টাবলিশ করে দিলেন, সেটা বিএনপির কত বড় ক্ষতি করলো সেটা হয়তো বিএনপি, আমি জানি না বুঝতে পারছেন কিনা, রিয়েলাইজ করতে পারতেছেন কিনা। এবং উনি মানব জমিনও একটা ইন্টারভিউ দিছিলেন, কি পদত্যাগপত্র শুনছি পদত্যাগ করছে, আমি পাই নাই। তা পান নাই যখন আপনি ইউনূস সাহেবের ওপ দেন কেন? আপনি তো সংবিধানের জন্য জীবন দিয়ে দিবেন, আপনি ওপ দেন নাই, দিছেন কেন? এই সমস্ত গল্প শুনেন, এগুলো আপনি মিথ্যা একটা ঢাকতে হলে হাজার মিথ্যা লাগে, বাট আপনার স্ট্যান্ড যদি সত্য থাকে দেখবেন আপনার কোনো কিচ্ছু লাগে না। চাইলে বাতিল হয়েছে না 15th অ্যামেন্ডমেন্ট মামলায়? কোথায়? আমার মনে পড়ছে না। না বাতিল নেই, বঙ্গবন্ধুর ছবি প্রতিকৃতি ওটা বাতিল হয় আমি জানি না। কারণ আছে, আরো বলি আপনার ইয়েতে 142-এ বলা আছে কি জানেন? আপনি জানেন 3 ভাগের 2 ভাগ যদি সংসদ সদস্য একমত হয়, 3-এর 2 অংশ যে কোনো পরিবর্তন করতে পারবে। কিন্তু এইখানে দেখেন আবার 7-এর ইন্টারেস্টিং, মানে শেখ হাসিনাকে সেলুট করেন সবাই। 7-এর খতে সে লিখছে, সংবিধানের 142 অনুচ্ছেদে যা কিছু থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, এই যেটা বললাম 4-এর কয়টা প্রথম ভাগে বাতিল হয়েছে। না এগুলো চেঞ্জ করতে পারবে না। কখ বাতিল হয়েছে না 7-এর খ বাতিল হয় নাই। আচ্ছা শুনেন না, অনুচ্ছেদ সহ বিধির মৌলিক কাঠামো এগুলো পরিবর্তন করতে পারবেন না, 142-এ যাই থাকুক না কেন। তার মানে আপনার এই ছবি আপনার ঝুলাইতে, আপনি যে ঝুলান নাই, এটার জন্য আপনি নিজেই সংবিধান ভায়োলেট করছেন। আবার মানব জমিনে বলছিলেন উনি যে পদত্যাগ করছে কিনা আমি শুনছি, কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্টস নাই যখন, তাহলে আপনি প্রেসিডেন্ট কিভাবে মানলেন? আপনি এই সরকার রোধ দিলেন কিভাবে? আপনি তো পুরা সংবিধান ভায়োলেশন সব আপনি করছেন ঘরে বসে একা। আপনি ডিটারমাইন্ড থাকতেন যে আমি অতি দিব না। তারপর আমি এটা অ্যাড করি, 106 যে আপনি রেফারেন্সটা দিলেন, আপনি তো মেনে নিলেন যে একটা উদ্ভূত পরিস্থিতি হয়েছে, হ্যাঁ সুপ্রিম কোর্ট যে রেফারেন্স দিতেছে, তো ইউ আর অ্যাওয়ার অফ যে একটা রেভলিউশন ঘটেছে। হ্যাঁ, আপনি বিপ্লব বলবেন কি বলবেন সেটা অন্য ব্যাপার, বাট একটা তো মানে একটা টপল অফ দ্য গভর্নমেন্ট একটা আপরাইজিং হয়েছে। তো সেই ক্ষেত্রে সংবিধানের দোহাই দেওয়া, মানে আপনি সাধু সাজতেছেন, মানে একেবারে এগুলো তো ঠিক না। এই যে ইনকনসিস্টেন্সি, এটা হলো যে ইফ ইউ আর নট ট্রান্সপারেন্ট, আপনি যদি ট্রান্সপারেন্ট না থাকেন, এক সময় এক পদের কথা বলবেন, এবং আপনি আপনার কর্মকাণ্ড জানেন যে ইউ আর নট সেফ, সুতরাং ওনার সেফ কিভাবে থাকবেন সেই চিন্তা করতেছে, এই জন্য এত কিছু বলা। তা নাহলে তার তো এত কিছু বলা, বিএনপি ইলেক্টেড হয়েছে, বিএনপি তার প্রোটেকশন দিছে, বিএনপি ওই সময় প্রোটেকশন অফিসিয়ালি তার ডিক্লেয়ার করার মানেই হচ্ছে যে বিএনপি জুলাই চেতনা বিরোধী ছিল। আপনি জিনিসটা বুঝছেন যে কত বড় ক্ষতিটা করে গেছে বিএনপির, অথচ আমরা মনে করি বিএনপির পক্ষে বলছে। যেমন কিছুদিন আগে, মানে আমার ভালো লাগে না, মানে কে যে কি করে, আপনি যদি ক্লিন না হন না, আপনি দেখবেন অপরাধীর চিহ্ন থেকে যায় কোথাও না কোথাও। আপনার বক্তব্যে ক্লিয়ার চিত্র। আপনি এই 2টা ইন্টারভিউ দিয়েছেন, মানব জমিনে একটা, কালের কণ্ঠ একটা। এটা কিন্তু ঐতিহাসিক হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে, এইটার উপরে বহু কিছু হবে। এবং কখনো যদি কোনো অ্যাডভার্স গভর্নমেন্ট আসে, তাইলে পরে এই যে ভায়োলেশন অফ দিস কনস্টিটিউশন সবাই ঝুলবেন। এবং এই জন্য কেন ঝুলবেন, আপনি যদি মনে করে দেখেন, শেখ হাসিনা 21 বছর পরে দেশে আইসা ক্ষমতায় আসলো, 21 বছর পর আইসা কিন্তু সে বঙ্গবন্ধু হত্যার বিচার করছে, যুদ্ধাপরাধের বিচার করছে। আজকে যেভাবে সংবিধান এত কঠিনভাবে প্রোটেক্টেড, যে আপনি যদি গণভোটের আলোকে সংস্কারে না যান, আপনি এই সংবিধানে ঢুকতেই পারবেন না। ঢুকতে পারবেন অনৈতিকভাবে, বেআইনিভাবে, গায়ের জোরে, আইনি কোনো কায়দা নাই, আপনি দেখবেন তো। এবং সে কারণে আমি বলছি যে অ্যাডভার্স গভর্নমেন্ট যদি কোনোদিন আসে, এগুলো কিন্তু সব টানবে, সব তাই না। এটার ক্ষেত্রে আমরা বোধহয় এইভাবেই চলতে থাকবো। আমি আগেও বলছি, এখনো বলছি, এই গণভোটের আলোকে সংবিধান সংস্কার করলে রাষ্ট্রের ক্ষতি নাই, জনগণের ক্ষতি নাই, বহির্বিশ্বের সাথে সম্পর্কের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে শুধু যারা ক্ষমতা কুক্ষিগত করতে চায়। সুতরাং আপনি ক্ষমতা কুক্ষিগত করার জন্য এত কোটি কোটি মানুষকে বললেন যে আমরা গণভোটে ভোট দিব, আবার ভোটের পরে দায়িত্বশীল মন্ত্রী বলতেছে আমরা নির্বাচন না পাইতাম না যদি হাতে রাজি না হইতাম। এই সমস্ত কথা, এই প্রতারণা বাংলাদেশ আর সহ্য করবে না। আমি খুব সংক্ষেপে আরেকটি প্রশ্ন দেব, আমার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি বলি, আপনি কোশ্চেন করার আগে আমি বলি যে যদি জুলাই চার্টার না মানে, সেটা বিএনপির জন্য একটা মারাত্মক ভুল হবে বলে আমি মনে করি। জুলাই চার্টার যদি আপনি না মানেন, তাহলে তো আপনার অস্তিত্ব থাকে না। জুলাই চার্টার যদি আপনি না মানেন, তাহলে তো এই যে এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচন হতে পারে না। জুলাই চার্টার যদি আপনি না মানেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে না। অন্তর্বর্তী সরকার না থাকলে নির্বাচন হয় না, নির্বাচন না হলে আমরা আসেন না। জুলাই চার্টারের বিরুদ্ধে যারা অবস্থান আছে, এইটা একটা বড় ধরনের ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে আমি মনে করি, এবং সেটা পার্শ্ববর্তী দেশের পরামর্শে হয়ে থাকতে পারে। এবং এই বইটার ভিতরে 2026-এর ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন নাই। বলেন, আপনার কোশ্চেনটা বলেন। আমি শেষ হয়ে গেছে, আমার আসলে সময় শেষ হয়ে গেছে। কয়েক সেকেন্ডে যদি আপনি বলতে পারেন, একটি
কথা আমরা শুনছি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ছবি দেখছি, পুলিশ কি আসলে যে কাউকে পেটাতে পারে কিনা, এই প্রশ্ন খুব কয়েক সেকেন্ডে যদি আমরা পুলিশ সংক্ষেপে- কোনোভাবেই কোনো সিটিজেনকে ম্যানহ্যান্ডেল করতে পারবে না, কোনোভাবেই না। আপনি ইউকের একটা ছোট উদাহরণ দিই, একটা মুভমেন্ট কন্ট্রোল করতে যায় বডি ক্যামেরা ছিল, সেই ক্যামেরায় দেখা গেছে একজন পুলিশ অফিসার একটু অ্যাবিউজ অফ পাওয়ার করেছে, সেই পুলিশ অফিসার শাস্তির সম্মুখীন হয়েছে। এই যে কলোনিয়াল অ্যাটিটিউড, যে বাংলাদেশের জনগণকে তারা লাথি চড় থাপ্পড় এবং পিটাতে পারে, সেই পুলিশ সাথে সাথে স্টার রিলিজ করা উচিত, সাথে সাথে ডিসমিস করা উচিত। আপনি তাকে গ্রেপ্তার করতে পারবেন, তাকে ইন্টারোগেশন করতে পারবেন, তাকে রিমান্ডে আনতে পারবেন, কোনোভাবে ম্যান হ্যান্ডেল করতে পারবেন না। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাকে